সম্মানিত উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিষয়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছিলাম, বক্তৃতা শুনছিলাম যে যারা সব থেকে কম বক্তৃতা দিচ্ছিলেন তারা বেশি তালি পাচ্ছিলেন। আমিও ভাবছি সালাম দিয়ে চলে যাবো কিনা, তাহলে হয়তো সব থেকে বেশি তালি পাওয়া যাবে সালাম দিয়ে। আমার মনে পড়ছে যে নির্বাসন থেকে ফেরার পরে অল্প দিনের মধ্যেই আমি কুষ্টিয়াতে এসেছিলাম এবং কুষ্টিয়া এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম এবং এখান থেকে সর্বপ্রথম টেররিস্ট বলে আমি সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবি উত্থাপিত হয়েছিল এবং আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে দাবি উত্থাপিত হয়েছিল সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পরবর্তীতে সরকার নিষিদ্ধ করেছে। কাজে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী লড়াকু ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আজকে আমার বক্তব্যের শুরুতে আমি মহান জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার প্রতি অসীম শ্রদ্ধা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন তাদের শাহাদাত কবুল করা হয় এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস তাদের নসিব করা হয়। সেই সাথে আমি সকল জুলাই যোদ্ধাদের অভিবাদন জানাচ্ছি তাদের অবিস্মরণীয় সাহস এবং দেশপ্রেমের জন্য। কারণ জুলাই বিপ্লব এমন একটি বিপ্লব, একটি ইউনিক বিপ্লব বিশ্বের ইতিহাসে সংঘটিত হয়েছে যেখানে যারা বিপ্লবী ছিলেন তারা সবাই নিরস্ত্র ছিলেন এবং এই নিরস্ত্র বিপ্লবীরা রাষ্ট্রীয় ভায়োলেন্সকে তারা একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের অমানবিক অত্যাচার, অমানবিক ভায়োলেন্সকে তারা পরাভূত করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন। এটা বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন বিপ্লব বলে আমি মনে করি। এই যে বিপ্লব সংগঠিত হয়েছিল, এই বিপ্লব আরেকটি কারণে খুবই ইউনিক বিপ্লব ছিল। কারণ এই বিপ্লবটি একাধারে যে বাংলাদেশের জনগণের উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল তার বিরুদ্ধে বিপ্লব ছিল এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করা হয়েছিল, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের যারা লুণ্ঠন করেছিল সেই ভারতীয় হেজেমনির বিরুদ্ধে বিপ্লব ছিল। এবং বিপ্লবীরা শুধু বাংলাদেশের জনগণকেই মুক্ত করে নাই, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছিল, তারা ইন্ডিপেন্ডেন্স ফিরিয়ে এনেছিল। সেই কারণে বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এখন অনেকেই প্রশ্ন তোলেন, আমি অনেক জায়গায় আলোচনা শুনেছি যে জুলাইয়ের যে বিপ্লব সেটা কি বিপ্লব ছিল নাকি একটি আন্দোলন ছিল নাকি একটি অভ্যুত্থান ছিল। এই বিতর্ক আমরা অনেক জায়গায় দেখতে পাই। এই বিতর্কের জবাব খুঁজতে গেলে আমাদেরকে বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে যে চরিত্রগত পার্থক্য এটা উপলব্ধি করতে হবে। একটা অভ্যুত্থান, বাংলাদেশে অনেকবার অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থানকে আমরা অভ্যুত্থান করি। সেই অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্য থাকে শুধু শাসক শ্রেণীর বদল। তার মানে শাসক শ্রেণীর বদলের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলে মনে করি। আর জুলাই বিপ্লবের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন শুধু তদানীন্তন শাসক পরিবর্তনের আন্দোলন ছিল না, সেই আন্দোলন বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল। এবং যে আন্দোলন শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য হয়ে থাকে সেটা বিপ্লব হয়ে থাকে, সেটা অভ্যুত্থানের থেকে অনেক উপরের পর্যায়ের একটা আন্দোলন হয়ে থাকে। এই কারণে আমি জুলাই বিপ্লবকে সর্বদা প্রথম
দিন থেকে আমার বক্তব্যে এবং প্রতিটি লেখায় আমি কখনো অভ্যুত্থান বলি নাই, আমি সব সময় এটাকে বিপ্লব নামে অভিযোগ করেছি। কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে যে একদিনে বা এক মাসের মধ্যে বা 36 দিনের মধ্যে কোনো বিপ্লব সম্পূর্ণ হয়ে যায় না। 36 দিনের মধ্যে বিপ্লবের একটা পর্যায়, একটা অধ্যায় সমাপ্ত হয় মাত্র। বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং আমরা এখনো, আমি মনে করি, সেই বিপ্লবের মধ্যে আছি। সেই বিপ্লবের যে আমাদের লক্ষ্যগুলি ছিল, সেই লক্ষ্য আমাদের এখনো, সেই লক্ষ্যগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই। কাজেই যতদিন না যে কারণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, যে রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্রের শাসন ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার সাধিত শেষ না হবে, যতদিন না পর্যন্ত আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সকল প্রকার হুমকি থেকে, সকল প্রকার থ্রেট থেকে আমরা মুক্ত হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিপ্লব চলমান থাকবে। এই বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে।